পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের দামি জিনিস গীতাকে দিয়ে দিল গিনি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গীতা তো চলে এসেছে মুখার্জি বাড়িতে, এসেই হেসেলে ঢুকে গেছে আর রান্না করতে শুরু করবে। তার জন্য প্রস্তুতি নিতে থাকে, সর্ষে বাটতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, কি ব্যাপার, হ্যাঁ কি হচ্ছে এখানে? আরে ওকে কেউ মিক্সচার গ্রাইন্ডারটা দাও। গীতা তখন বলে, ওসব আমার কিছু লাগবে না, আমি এমনিই ভালো করে বেটে দিতে পারি। দেখছেন তো কেমন ঝাঁজ, সরষের ঝাঁজটা যাচ্ছে তো নাকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছো, হ্যাঁ কি বলতে চাইছো? গীতা তখন বলে, আমি আবার কি বলতে চাইলাম, আমি শুধু এটাই বলতে চাইছি সর্ষের ঝাঁজটা সামলাতে পারছেন তো অগ্নিজিৎ মুখার্জি? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ পারছি, তোমার মতন ঝাঁজকে একেবারে সহ্য করে নিতে পারলাম, আর তো এইটুকু। এই শোনো, ওই মেয়েটাকে যে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলো কে ওই মেয়েটা? গীতা তখন বলে, ও যেই হোক না কেন, ও এখানে এসেছে রান্না বান্না করে দিয়ে চলে যাবে, আপনার তো জানার দরকার নেই ওকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আছে আছে, দরকার আছে। অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে যে কেউ ঢুকতে পারে না, সেটা হয়তো তুমি জানো না। গীতা বলে, আমি কি জানি আর কি জানি না সেটা এখনো দেখার সময় আসেনি। আর শুনুন অগ্নিজিৎ মুখার্জি, আপনি যে পলিটিক্সটা করছেন সেটা ঠিক করছেন না। মেহেক একদিন নিজের মুখেই সবটা বলে দেবে যে ও কৃপানকে বিয়ে করবে না, ও কখনোই কৃপানের মতন ছেলেকে বিয়ে করতে পারে না। রাকা তখন বলে, মেহেক বাবাকে ভালোবাসে, বাবাকে সম্মান করে, ও কখনোই এই সমস্ত কথা বলবে না। আর ঠিক তখনই গীতা বলে, তাই নাকি? আপনি জেনে বসে আছেন বলবে কিনা বলবে না? আমি বলছি মেহেক এই কথাটা বলবেই, আর ওকে বলতেই হবে, কারণ কৃপানের মতো মানুষের সাথে সংসার নামক জিনিসটা করা যায় না। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে চুপ করতে বলে আর বলে, আমি ওই মেয়েটার ঘোমটা তুলে দেখব ওকে। এই বলেই পদ্মর ঘোমটাটা সবে তুলতে গেছিল, ঠিক তখনই গীতা এসে হাতটা ধরে নেয়। আর গীতা তখন বলে, মাফ করবেন, আমি জানি আপনি আমার শ্বশুরমশাই, কিন্তু হাতটা তবুও ধরলাম। কেন বলুন তো? কারণটা হচ্ছে আমি কোনোভাবেই এই কাজটা আপনাকে করতে দেব না। কেন বলুন তো? ওর সম্পর্কে জানার জন্য এত বেশি এক্সাইটেড হয়ে পড়েছেন। আমার ব্যাপারটা আমাকে সামলাতে দিন না। যান, আপনি বরং গিয়ে বসুন চুপচাপ নিশ্চিন্ত হয়ে, আমি এই দিকে ঝটপট করে কাজগুলো সামলে নিই। তখনই অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে কোনো একটা ষড়যন্ত্র আবারও করছে গীতা। গীতা যে সব কিছু এত ভালোভাবে হতে দেবে না সেটা বুঝতে পেরে গেছিল। এর মধ্যেই মেহেক বলে, কি হচ্ছেটা কি? তোমরা একটু শান্ত হও, এরকম করো না। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পেরে যায় গীতার কাছে মেহেককে রাখাটা ঠিক হচ্ছে না। আবার যদি গীতা মেহেককে ফুসলিয়ে দেয় আর মেহেক যদি বিয়েটা করতে শেষ পর্যন্ত রাজি না হয়, তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে। এর মধ্যেই মেহেক মনে মনে ভাবতে থাকে, এই বিয়ে আমি করবই, তাই যাই হয়ে যাক না কেন। গীতা বৌদি, তোমাকে একটা কথা বলি, আমি আমার বাবার বিরুদ্ধে কোনোদিনও যেতে পারবো না। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তাই বলছি দয়া করে তুমি এই জিনিসটা করো না, আমাকে অন্তত নিজের মতন থাকতে দাও। আমি কৃপানকে বিয়ে করে সুখে শান্তিতে সংসারটা করতে চাই। গীতা তখন বলে, তোমার মনে হয় যে ও তোমাকে সুখে শান্তিতে সংসার করতে দেবে? আমার কিন্তু এটা কোনোভাবেই মনে হয় না, তাই বলছি ওর ওপর ভরসা করো না, ও কিন্তু তোমাকে আবারও ডুবিয়ে দেবে, কথাটা ভালো করে মাথায় রেখো। পদ্ম ভাবে, আমি এই বিয়ে করবই। অগ্নিজিৎ মুখার্জি নেই, কিরণকান্তি আর কৃপান বসে আছে। তখনই চলে গেছে প্রলয় আর বলে, তাহলে কৃপান, দাওটা বেশ ভালোই মারছো। কৃপান তখন বলে, কি বলছেন আমি বুঝতে পারছি না। প্রলয় তখন বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা? মেহেকের মতন এত ভালো একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও হাত কাঁপছে না, তাই না? মেয়েদেরকে তো সম্পত্তি ভেবে নাও নিজের। তখনই কিরণকান্তি বলে, এভাবে আপনি আমার ছেলের সাথে কথা বলতে পারেন না, ওকে আপনি এইভাবে অপমান করতে পারেন না। প্রলয় তখন বলে, পারি, অনেক কিছুই করতে পারি যেটা হয়তো আপনি জানেন না, কিন্তু এই কেসটা আপনি জিততে পারবেন না কিরণকান্তি ব্যানার্জি। এই কেসটা জিতবে ব্রজবালা মুখার্জি। গীতাকে হারানো অত সহজ না। গীতা এমন চাল দেবে না, শেষে আপনারা কিছুই করে উঠতে পারবেন না। কিরণকান্তি বলে, আমিও দেখতে চাই গীতা কি এমন চাল দিতে পারে। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে গীতা, এই কেসটায় জিততেই হবে, কারণ না হলে মেহেকের জীবনটা নষ্ট হয়ে যাবে। মেহেকের জীবনটা ঠিক করতে গেলে এই কেসটা জেতাটা দরকার। তার মধ্যেই প্রলয় বলে, ব্রজবালা মুখার্জি এত সহজে ছেড়ে দেবে না, তার ছোট নাতনিকে সে কখনোই একটা ক্রিমিনালের হাতে তুলে দেবে না, বুঝতে পেরেছে? আর এরপর কৃপান বলে, তখন থেকে আপনি আমাকে অপমান করেই চলেছেন। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি তার মেয়ের জন্য এই ডিসিশনটা নিয়েছে, আপনি এই ডিসিশন বদলানোর কে?
প্রলয় বলে আমি ওর কাকা, আমি যেটা চাইবো সেটাও হবে। তার মধ্যেই গীতা তখন রান্না করতে শুরু করলে গিনি বলে, হ্যাঁ রে, তুই যে আজকে এখানে এসেছিস, তোর সেই ভারী গয়নাটা কোথায়, গলার হারটা যেটা ঠাম্মি তোকে দিয়ে আশীর্বাদ করেছিল? গীতা তখন বলে, সেটা তো বাড়িতে রয়েছে, কেন? গিনি তখন বলে, গলাটা তোর ফাঁকা ফাঁকা লাগছে তো, সেজন্যই বললাম। এরপর গিনি বলে, তুই এটা কর, আমি আসছি। গিনি তখন চলে যায় নিজের ঘরে। সেখানে গিয়ে গয়নাটা বার করে নিয়ে আসতে গিয়ে দেখে সাত্বিক চলে এসেছে। সাত্বিক তখন বলে, তুমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় নেবে। গিনি তখন বলে, চেষ্টা করে দেখো বার করতে পারো কিনা। এই বাড়ি থেকে এত সহজে তুমি আমাকে বার করতে পারবে না। আমি তোমাকে বার করতে দেব না, কারণ আমার সাথে আমার বোন আছে। সাত্বিক তখন বলে, এখন আমিও একা নই, আমার সাথে আমার বোন তানভি আছে। ও যেভাবে প্ল্যানটা করেছে সেভাবেই প্ল্যানটা এগোচ্ছে। আর আমি তোমাকে কখনোই নিজের স্ত্রীর সম্মান দিতে পারবো না, কারণ আমি তো তোমাকে কখনো ভালোই বাসতে পারবো না। তাহলে স্ত্রীর সম্মান দেবো কি করে? গিনি তখন বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, সেটা তো ধ্রুব সত্য, সেই কথাটা তো আর তুমি অস্বীকার করতে পারবে না, বলো সাত্বিক। আচ্ছা সাত্বিক, তুমি এই সমস্ত কিছু ভুলে গিয়ে আমার সাথে নতুন করে সংসার জীবন শুরু করতে পারো না? বলো না, পারো না নতুন করে সংসার জীবন শুরু করতে? তোমার জীবনে যেটুকু না পাওয়া রয়েছে দেখবে সব কিছু পেয়ে যাবে। কিন্তু সাত্বিক কোনোভাবেই সংসার করতে চায় না গিনির সাথে। এর মধ্যেই পদ্ম তখন বলে, উকিল দিদি আমার কিন্তু খুব ভয় করছে। উকিল দিদি তখন বলে, ভয় পাস না পদ্ম, আমি আছি তো। আমি যতক্ষণ এখানে আছি কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, এই কথাটা ভালো করে জেনে রাখ। সবাই আমার দলে রয়েছে, বিশেষ করে ঠাম্মি, কাকাই, গিনি মুখার্জিও এখন আমার দলে, তাই এত সহজে আমি হেরে যাব না। আমাকে শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতেই হবে। এরপরে গিনি সাত্বিককে বলে, গীতা যতক্ষণ আছে ততক্ষণ আমার একটা ভরসা আছে ওর প্রতি, যে ও আমাকে ডোবাবে না। তার মধ্যেই মেহেক বলে, গীতা বৌদি হয়ে গেছে? গীতা তখন বলে, এই তো মেহেক, আরেকটু বাকি আছে, হয়ে যাবে। মেহেক, কোনো সময় আছে। ভাবো, তুমি যেই ছেলেটাকে বিয়ে করছো সেই ছেলেটা তোমার যোগ্য তো নয়, তার থেকেও বড় কথা ও একজন ক্রিমিনাল, এই কথাটা ভুলে গেলে চলবে না। আর মেহেক তখন বলে, আমি সবটাই জানি, কিন্তু বলেছিলাম না আমি আমার পাপার বিরুদ্ধে যেতে পারবো না, কারণ পাপার বিরুদ্ধে যাওয়াটা সম্ভব নয়। অন্যদিকে প্রলয় বলে, তানভি মুখার্জি ইচ্ছে করে এই সমস্ত নোংরা প্ল্যানগুলো করেছে। ও ভাবছে হয়তো ও এখান থেকে বেঁচে যাবে, ও এখান থেকে জিতে যাবে, কিন্তু না, ও জিততে পারবে না। যেখানে গীতার মতন মেয়েরা লড়াই করতে জানে, যেখানে গীতার মতন মেয়েরা আছে, সেখানে জেতা এত সহজ নয়। প্রজ্ববালা মুখার্জিও এত সহজে হাল ছাড়বে না। এর মধ্যে গিনি চলে এসেছে গীতার কাছে আর বলে, এই হারটা আমি তোর জন্য এনেছি। গিনির কথা শুনে গীতা বলে, এইসব কেন এনেছিস? তখন গিনি নিজেই পরিয়ে দেয় আর বলে, এই হারটা তো তোরই প্রাপ্য ছিল, তোরই জন্য এই হারটা রেখে দিয়েছিল ঠাম্মি, তাই না বল? আমি খুব ভালো মতন জানি। তখন গীতা বলে, প্লিজ দিদি প্লিজ, তুই চুপ কর, এগুলো বলিস না। গিনি তখন বলে, পাপের প্রায়শ্চিত্ত করছে, আমি তোর সাথে একটা সময় অনেক অন্যায় করেছি, সে কথা ভুলে যাই কি করে, তাই আমি বলছি গিনি, গীতা তুই এটা রাখ। আর গিনি নিজের হারটা গীতাকে দিয়ে দেয়।